1906 সাল যখন সারা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আর কলকাতা স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, সেই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন কলকাতাতেও তখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার ঠিক এক বছর আগেই 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গ রোধ করে দিয়েছিল। রবীন্দ্রনাথ মৈত্রীর বন্ধন রাখি উৎসব শুরু করে দিয়েছিল। আর ঠিক সেই সময় ব্রিটিশ সাম্রাজ্য তৈরি করেছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। আর তার কারণ রাজনৈতিক বন্দীদের ওপর নির্মম অত্যাচার আর বিপ্লবীদের ফাঁসির মঞ্চ তৈরি করা। স্বাধীনতার পরও বহুদিন যা ছিল কলকাতার বুকে এক প্রেসিডেন্সি জেল বা আলিপুর সংশোধনাগার নামে পরিচিত, আর বর্তমানে হাইকোর্টের নির্দেশে তা স্থানান্তরিত হয়েছে 2022 সালে বারুইপুরে। আর বর্তমান সরকারের উদ্যোগে এখানে তৈরি হয়েছে এক অসাধারণ মিউজিয়াম, যেটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন এই স্বাধীনতা সংগ্রামীদের। ঘুরে বেরিয়েছিলাম এই আলিপুর জেল মিউজিয়ামের 7ই আগস্ট, তারই গল্প আজকের এই পর্বে দেখুন। আর ট্রিবিউট টু ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। এবার দেখা যাক এই আলিপুর জেল মিউজিয়াম কিভাবে যাবেন। আলিপুর জেল মিউজিয়াম যাওয়ার জন্য সবথেকে ভালো ব্যবস্থা মেট্রো স্টেশন যতীন দাস পার্কে মেট্রো রেলে আসা, আর সেখানে হাজরা মোড় থেকে অটোয় 5 মিনিটে পৌঁছে যাওয়া চেতলা ব্রিজ ক্রস করে আলিপুর জেল মিউজিয়াম। পায়ে হেঁটেও আপনি যেতে পারেন, 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর যদি অটোয় যান 10 টাকা পার অটো শেয়ারে এই আলিপুর জেল মিউজিয়াম পৌঁছে দেবে। অসাধারণ এই জেল মিউজিয়াম কলকাতার পর্যটন শিল্পের এক নতুন মুকুট। ঘুরে আসুন আর দেখে নিন এই অসাধারণ আলিপুর জেল মিউজিয়াম, যেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে এই বিভিন্ন বিপ্লবীদের, আর যেখানে কারারুদ্ধ ছিল ব্রিটিশ আমলে বহু বিপ্লবী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, আর ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসি বরণ করেছিলেন বহু বিপ্লবী। অসাধারণ এই স্মৃতি আজকে শেয়ার করছি আপনাদের সাথে, চলুন দেখুন। সবাইকে আমি সঞ্জয় ব্যানার্জি, আর আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়াতে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কলকাতার বুকে তৈরি হওয়া এক অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এই মুহূর্তের আলিপুর জেল মিউজিয়াম। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের সম্মানে এই আলিপুর জেল এখন মিউজিয়াম। 1906 সালে তৈরি হওয়া এই আলিপুর জেল, যেখানে বহু বিপ্লবীদের ওপর অত্যাচারের সাক্ষী এই আলিপুর জেল স্বাধীনতার পরও জেল ছিল, এবং 2019 সালে এটা স্থানান্তরিত হয় বারুইপুরে। আর 2022 সালে তৈরি হয় এই আলিপুর মিউজিয়াম, যেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে আলিপুর জেলের বিভিন্ন বন্দীদের। সেই আলিপুর জেল মিউজিয়ামের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, কীভাবে আসবেন, কীভাবে কোথা দিয়ে আসবেন, এবং এর ভেতরের পুরো ছবি আমি আপনাদের সামনে তুলে ধরবো। এইখানে দেখানো আছে, বোর্ড টাঙিয়ে দেওয়া আছে, এক্সিবিশন হল, সমস্ত কিছু। আর এখানে একটা বিরাট বড় পার্কিংও আছে, যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি পার্কিং করারও বিরাট জায়গা আছে, সুতরাং অসুবিধে কিছু নেই, গাড়ি পার্কিং করারও জায়গা আছে। এখানে টিকিট 30 টাকা, আর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যেবেলা 6:30টার সময়, সেটার টিকিট 100 টাকা। আমি এখন 30 টাকার টিকিট কেটে আগে জেল মিউজিয়ামে ঢুকবো এবং সেটা দেখাবো। আর এই মিউজিয়াম শুক্রবার দিন করে বন্ধ থাকে। চলুন আগে আলিপুর মিউজিয়ামের ভেতরে ঢুকি। এই আলিপুর মিউজিয়াম পুরো বিরাট এরিয়া নিয়ে, প্রায় 15.2 একর জমি নিয়ে এই আলিপুর জেল ছিল, সেটা এখন মিউজিয়ামে পরিণত। এখন আগে টিকিটটা কাটি, এন্ট্রি ফিসটা 30 টাকা করে, তারপরে আমি টিকিট কেটে ভেতরে ঢুকে দেখাবো। এই সামনে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার ডান দিকে একটা সুভেনির শপ আছে, এই টিকিট কাউন্টারে আমি যাই, টিকিটটা আগে কাটি। এর সামনে আমি টিকিট কেটে ঢুকে গেছি, 30 টাকা করে টিকিট। এখানে বাংলার একটা ব্লক আছে, ডান দিকে সুভেনির শপ আছে, আমি ভিতরে ঢুকি। লাইট অ্যান্ড শ্যাডো একটা আছে, সন্ধ্যাটায় শুরু হয়। বিউটিফুল, অসম্ভব সুন্দর একটা আকর্ষণ এখানে। আমি এখন ভিতরে ঢুকি। এই সামনেটা সুন্দর বাগান। আলিপুর জেল মিউজিয়ামের এন্ট্রি ফিস 30 টাকা,
আর এই মিউজিয়াম সোমবার বন্ধ থাকে, আর শনি রবি প্রতিদিন সন্ধেবেলায় 6:30 থেকে 100 টাকার টিকিট কেটে আপনি দেখে নিতে পারেন এই পুরো এক লাইট অ্যান্ড সাউন্ডে এক সুন্দর এই স্বাধীনতা সংগ্রামের পুরো ইতিহাস তুলে ধরা হয়। আর এখানে কিন্তু আপনার খাবার বা অন্য ব্যাগ নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। সামনে পুরো বোর্ড দেওয়া আছে কোথায় কিভাবে যাবেন। এই ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শনী কক্ষ, সুভেনির কফি শপ, একান্তে কিচেন, সমস্ত কিছুই আছে। লাইট অ্যান্ড সাউন্ডেরও জায়গা। এই রাস্তাটা দিয়ে আমি ফার্স্ট ঢুকবো, এদিক দিয়ে বেরোবো। এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, এদিক দিয়ে বেরোবো। ফার্স্টে আমি যাব ফাঁসির মঞ্চের দিকে, এবং এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে ব্রিটিশরা বন্দীদের উপর নজর রাখতো, সেই জায়গাটাও আমি দেখবো। এখানে অ্যারো দিয়ে পুরোটাই দিয়ে দিয়েছে, সমস্ত সুন্দর মানচিত্র করা আছে। টালিনাড়ার ঠিক পাশেই এই আলিপুর জেল মিউজিয়াম। একসময় ব্রিটিশ আমলে কুখ্যাত এই জেল। পরবর্তীকালে স্বাধীনতার পরেও এই জেল ভারতবর্ষের অন্যতম জেল ছিল কলকাতার বুকে। আলিপুর জেল বা প্রেসিডেন্সি সংশোধনাগার, সেটা 2019 সালে কোর্টের নির্দেশে এটা স্থানান্তরিত হয় বারুইপুরে। আর 2022 সালে এটা তৈরি হয়। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের যারা এখানে কারাগার বন্দী ছিল, তাদের ফাঁসি হয়েছে, তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে মিউজিয়াম। ভীষণ সুন্দর, এক্সিলেন্ট, একরকম অন্যরকম ফিলিংস, গায়ে কাঁটা দিচ্ছে এখানে দেখলে। এখানে সামনে ডান দিকে একটা শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে, দেখাবো আমি আস্তে আস্তে সবই। ভীষণ সুন্দর জায়গা, বিউটিফুল। এখানে কারা কারা ফাঁসির মঞ্চে গেছিল সমস্ত নাম দেওয়া আছে এখানে দেখুন। এই যে এখানে ফাঁসি যাদের দেওয়া হয়েছিল তাদের নামও দেওয়া আছে। দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্তা, অনিতা হরি মিত্র, অনন্ত হরি মিত্র, প্রমোদ চৌধুরী, এই নাম দেওয়া আছে। কানাইলাল চক্রবর্তী। এটা এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের যারা বিপ্লবী এখানে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসি বরণ করেছিলেন, সেই সব জায়গাটাই দেখাবো, পুরো এরিয়াটা। দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স। চলুন আগে এগোই, একটা একটা করে কক্ষ ধরে আমি ঢুকি। আলিপুর জেল মিউজিয়ামে ফার্স্ট আমি যেখানে যাব সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে আমি দেখাবো বিভিন্ন বন্দীরা যেসব কারাগারে বন্দী ছিল, সেগুলো সুন্দর তুলে ধরা আছে, পুরোটা দেখব। ফার্স্ট ফাঁসির মঞ্চ, সামনে সোজা চলে গেছে এই ফাঁসির মঞ্চ রাস্তাটা, দেখাবো। আজকে 7ই আগস্ট, আজ থেকে এক সপ্তাহ বাদে ভারতের স্বাধীনতা দিবস, 77তম স্বাধীনতা দিবস। তার প্রাককালে এটা কিন্তু একটা আমার কাছে অন্যরকম আকর্ষণ। দেখাই, এই ফার্স্ট বাঁ দিক দিয়ে আমি ঢুকি। এই হচ্ছে ফাঁসির মঞ্চ, সামনে এই হচ্ছে ফাঁসির মঞ্চের ঘরিয়ে দেখাই। এখানে ইতিহাসটাও লেখা আছে। ফাঁসির মঞ্চে প্রাণদণ্ডে বন্দিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ, এখানে বন্দী থাকতো ফাঁসির জেলে, তাদের নামগুলো দেওয়া আছে। অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, এইসব স্বাধীনতা সংগ্রামী যাদের এখানে বন্দি করে পরবর্তী ক্ষেত্রে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের পুরো ডিটেলসটাও দেওয়া আছে। দেখুন, দেখাই। এই ফাঁসির মঞ্চ, এই ভেতরে ঢুকছি। বিশ্বাস করুন, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আপনি যদি এখানে আসেন, অবশ্যই আপনার একটা অন্য কাজ করবে। যারা আমরা স্বাধীনতা ভোগ করি আজকের দিনে, তাদের কাছে এটা কিন্তু নস্টালজিক। ভীষণ সুন্দর লাগছে। এই সামনে ফাঁসির মঞ্চ, ভাবুন, এই সেই ফাঁসির দড়ি ঝুলছে। দেখাই আপনাদের। আলিপুর জেল মিউজিয়ামের দিনটা শুরু হয়েছিল ফাঁসির মঞ্চ দর্শন দিয়ে। আর এই ফাঁসির মঞ্চ সামনে দাঁড়িয়ে আপনার গায়ে কাঁটা দেবে। এই সেই মঞ্চ যেখানে বহু বিপ্লবী ব্রিটিশ বর্বরতার প্রতীক, এবং এখানে দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন। আলিপুর জেলে শহীদদের তালিকা, এখানে কাদের কাদের ফাঁসি দেওয়া হয়েছিল আমি ইতিহাসটা পুরো পরে বলে দেবো। কানাইলাল দত্ত, 1908 সালের 10ই নভেম্বর কানাইলাল দত্তকে এখানে ফাঁসি দেওয়া হয়। সত্যেন্দ্রনাথ বসু 1908 সালের 21শে নভেম্বর। বীরেন্দ্রনাথ দাশগুপ্ত দত্তগুপ্ত 1910 সালের 21শে ফেব্রুয়ারি। প্রমোদ রঞ্জন চৌধুরী 28শে সেপ্টেম্বর 1926। দীনেশ গুপ্তা 7ই জুলাই 1931। রামকৃষ্ণ বিশ্বাস 1932 2রা মার্চ। দীনেশ মজুমদার
9 জুন 1934 আর লাস্ট চারুচন্দ্র বসু 19 মার্চ 1909 সাল। 1906 সালে এই জেল তৈরি হয়েছিল 15 টালিনালার ঠিক পাশে 15 একর জমি নিয়ে। ব্রিটিশরা এই জেল তৈরি করেছিল স্বাধীনতা সংগ্রামে রাজনৈতিক বন্দী করে রাখা এবং বিপ্লবীদের উপর অত্যাচার এবং ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়ার জন্য। এই সেই জায়গা, অনবদ্য একটা ফিলিংস, ভীষণ সুন্দর জায়গা। এই ফাঁসির মঞ্চ তৈরি হওয়ার অনেক আগেই 19 শতকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদ্রোহী ও কুখ্যাত অপরাধীদের গাছে ঝোলানো হতো। ফাঁসি কাঠ হিসেবে সাধারণত ব্যবহৃত হতো বট, পিপুল আর ডুমুর গাছ, কেবল শাস্তিদানের উদ্দেশ্যে নয়, এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য। আর ঠিক এইভাবেই 1857 সালে বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, তার পরবর্তীতে বিদ্রোহীদের দমন করতে যে নৃশংস অত্যাচার চালানো হয় তার এক অতি পরিচিত ছিল এই প্রকাশ্য মৃত্যুদণ্ড। দেখুন কীরকমভাবে ফাঁসি কাঠে ঝুলিয়ে রেখেছে। ফাঁসি কাঠ তখন হয়নি, তখন এটা ছিল গাছের মধ্যে ঝুলিয়ে রাখা। এটা হচ্ছে নির্জন কক্ষ, সামনে এটা হচ্ছে কন্ডেমনেশন রুম, মানে নির্জন কক্ষ, যেখানে ফাঁসির মঞ্চে ঝোলানোর আগে এখানে রাখা হতো। ফাঁসির আসামিদের এইখানে বন্দি করে রাখা হতো। ভাবুন, এই সামনে ছবিটা দেখুন ফাঁসির মঞ্চে, বাপরে বাপ। এই হচ্ছে ফাঁসির দড়ির সেই সিগনিফিকেন্ট সাইন অফ সিম্বল, এটা ফাঁসির মঞ্চের দড়ির। আর এই হচ্ছে তাদের কারাগার, কারাগার, যেখানে তাদের বন্দি করে রাখা হতো। চলুন ভেতরে ঢুকি। এই সেই বন্দি কার্যালয়, যেখানে ফাঁসির মঞ্চ, যারা ফাঁসি হতো তাদের এই কক্ষে বন্দি করে রাখা হতো। দেখুন এই কুঠুরি, এই সেই কুঠুরি, ভীষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামটাকে। এখানে দুজন করে থাকতো, বোঝাই যাচ্ছে এখানে শোয়ার জায়গা। দেখেছিল কি কষ্টের দিন, সেই স্বাধীনতা আমরা ভোগ করি এখন, আর যারা প্রাণ দিয়েছিল আমাদের জন্য তাদের সেই জায়গা। এটা এই সেই সেল যেখানে দেখুন ছবি, দীনেশ গুপ্ত 1911 থেকে 1931 সাল অব্দি এখানে ওনাকে আটকে রাখা হয়েছিল, তারপরে ওনার ফাঁসি হয়। এই সেই দীনেশ গুপ্তর সেল, সামনে দীনেশ গুপ্তর ছবি। স্যালুট স্যার আপনাকে। এখানে সামনে যে সেলগুলো দেখা যাচ্ছে, এখানে বন্দী ছিলেন নেতাজি সুভাষ বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত। চলুন ভেতরটা দেখাই। এদিকটা যাওয়া নিষিদ্ধ, এখানটা বন্ধ করে রেখেছে। এবার আমি এই কক্ষটায় ঢুকি। জেলটা দেখুন শুধু, দেখুন ডক্টর বিধানচন্দ্র রায় এখানে 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 16ই জানুয়ারি 1931 অবধি এখানে কারাবন্দী ছিলেন সেই বিধান রায়। আলিপুর সেন্ট্রাল জেলের এই কক্ষাগারে ব্রিটিশ বর্বরতার সাক্ষী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ওনাকে বন্দি করা হয়েছিল 1930 সালের 26শে আগস্ট। ডান্ডি অভিযানের সময় কংগ্রেসের অন্যান্য সদস্যদের সাথে বন্দি করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। আর উনি বন্দি অবস্থায় ছিলেন প্রায় 1931 সালের 16ই জানুয়ারি অবধি। যেই সেলটায় তিনি বন্দি ছিলেন সেটাতে তার মূর্তি বসিয়ে অসাধারণ এক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। এবার আমি যাচ্ছি নেতাজির সেলের, এখানে দোতলায় ওনাকে বন্দি করে রাখা হয়েছিল, সেই নেতাজির কক্ষটাও দেখব। চলুন ওপরে উঠি আগে। আলিপুর সেন্ট্রাল জেলের যেই সেলে যেই বিপ্লবী বন্দী ছিলেন তার সেল ঠিক সেইভাবেই রেখে মূর্তি স্থাপন করে অসাধারণ এক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।
সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে যারা যারা ভক্তি ছিল, মানে যে সমস্ত বন্দীদের বন্দি করা হয়েছিল, এই সেই বিখ্যাত সেল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে 1930 সালের 23শে জানুয়ারি থেকে 1930 সালের 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন নেতাজি সুভাষ বসু। আমি পুরো ইতিহাস পরে জানাবো, আগে দেখাই এই নেতাজি সুভাষ বসু, আমাদের বাঙালির গর্ব, বাঙালির শ্রেষ্ঠ মনীষীদের অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে যার অবদান অনস্বীকার্য, সেই নেতাজি সুভাষ বসুর কক্ষ এই সেলেই বন্দী ছিলেন 1930 সালের 23শে জানুয়ারি থেকে 30শে সেপ্টেম্বর অবধি। গায়ে কাঁটা দিচ্ছে, বিশ্বাস করুন, এইগুলো দেখছি। আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেখছি আর অন্যরকম লাগছে। এখানে ওনার পুরো ইতিহাসটাও দেওয়া আছে সম্পূর্ণভাবে। এই সেই জেল নেতাজি সব, অসম্ভব সুন্দর। এই সেল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে আটকে রাখা হয়েছিল এই সেলে। ওনার হিস্ট্রিটাও এখানে দেওয়া আছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও এখানে বন্দী ছিলেন। এবং নেতাজি সুভাষ বসুর অন্যতম রাজনৈতিক গুরু ছিলেন এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমি ইতিহাসও জানিয়ে দেবো। এখানে তার পুরোটাই দেওয়া আছে, দেশবন্ধু কক্ষ, সমস্ত কক্ষ যেখানে যেখানে বন্দী ছিল তাদের নামেই করে দেওয়া আছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, একটু ক্রস করে দেখে পড়েও নিতে পারবেন। এই সামনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছবিও রাখা, মূর্তিও স্থাপন করা আছে। এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বন্দি করে রাখা হয়েছিল 1922 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 9ই আগস্ট 1922 অবধি। এই কক্ষে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ভীষণ সুন্দর লাগছে। তার থেকেও বড় কথা, একটা অন্যরকম ফিলিংস। দূরে সেই বিখ্যাত লতা মঙ্গেশকরের গানটাও বাজাচ্ছে, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। আমরা ভাগ্যবান, স্বাধীনতা ভোগ করছি, এবং এই স্বাধীনতা যাদের হাত ধরে এসেছিল তাদের স্মরণে তৈরি করা এই মিউজিয়াম সত্যি এক অসাধারণ। এটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্তর সেল। এই যতীন্দ্রমোহন সেল, উনি যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1930 সালের এপ্রিল মাস থেকে 1932 সালের 22শে অক্টোবর থেকে প্রায় 1933 অবধি 5ই জুন অবধি এই কারাগারে বন্দী ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এবং তার ইতিহাস এখানে লেখা আছে, আমিও দেখাচ্ছি সেটা, এবং আমি বলেও দেবো অনবদ্য। উনি ছিলেন সেই সময় তৎকালীন কলকাতার মেয়র, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ করার পর নির্দিষ্ট ম্যাপ করে দেওয়া আছে, সেইভাবেই পুরোটা ঘুরে দেখে নেওয়া যায়। প্রথমে ফাঁসির মঞ্চ, আর তারপরেই সেই বিখ্যাত কক্ষ যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্তকে আটকে রাখা হয়েছিল। অসাধারণ এই কক্ষগুলো দেখতে আপনার অসম্ভব ভালো লাগবে। সত্যি কথা বলতে এটা ঠিক মিউজিয়াম না, এটা আমাদের কাছে অনেকটা মন্দিরের মতো। বাঙালি হিসেবে আমরা গর্বিত এই সমস্ত বিপ্লবীদের পেয়েছিলাম, যাদের জন্য আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি। অসাধারণ ছিল এই অভিজ্ঞতা। এখানে সমস্ত রাস্তাগুলোর নামও দেওয়া আছে। স্ট্রিট নাম্বার 6, এখানে বিভিন্ন বন্দীদের যেখানে বন্দি করা ছিল বিপ্লবীদের, সেইখানে বিভিন্ন কক্ষ তৈরি করে দেওয়া আছে, এবং একটা করে আপনি ঘুরে দেখে নিতে পারবেন প্রত্যেকটাই, এবং অসম্ভব সুন্দর লাগবে নিশ্চিতভাবে বলতে পারি। এটা কিন্তু কলকাতার বুকে এখন তৈরি হওয়া অন্যতম শ্রেষ্ঠ। এখানে একটা আর্ট গ্যালারিও আছে, আমি ঢুকবো পরে, আর্ট স্টুডিও। এখানে আগে সামনে অফিস আছে। ঠিক বাঁদিকে এখন আমি ঢুকছি জওহরলাল নেহরু কক্ষ, নেহরু সেল। জওহরলাল নেহরুকে এই কারাগারে বন্দি করে রাখা ছিল, সেই নেহরু সেলে ঢুকি। চলুন দেখা যাক। এই সেই জওহরলাল নেহরু সেল। এখানেই ওনাকে 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 1934 সালের 17ই মে পর্যন্ত আটকে রাখা হয়েছিল। এই জওহরলাল নেহরু সেল।
প্রত্যেকটা সেলে তাদের মূর্তি স্থাপন করা আছে এবং ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গা, নস্টালজিক জায়গা। যে কোনো মানুষের, যে কোনো ভারতীয়, যে কোনো বাঙালির আবেগের জায়গা তৈরি হয়ে গেছে এইটা। এই সেই জওহরলাল নেহরু কক্ষ থেকে নিচে নামার পর যেটা সব থেকে বেশি আবেগ ঘন যে মুহূর্ত আপনার মনে হবে সেটা দেখুন, আমি দেখাই। এইখানে তৈরি হয়ে আছে জওহরলাল নেহরুর কন্যা, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা মূর্তি। ইন্দিরা গান্ধী এখানে যখন আসতেন বাবার সাথে দেখা করতে, এখানেই উনি বসতেন এবং জওহরলাল নেহরুর সাথে এখানে প্রায় মিনিট কুড়ি কথা হতো। সেই জায়গায় ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু তৈরি করে রাখা আছে এবং এখানেই ইন্দিরা গান্ধীর সাথে জওহরলাল নেহরু মিলিত হতেন জেলে থাকাকালীন। অসম্ভব সুন্দর, অসম্ভব আবেগের, এই আবেগ ঘন জায়গা, এটা দেখবার মতো। ডান দিকে এই বিল্ডিংটা লাইব্রেরি আছে, সেমিনার হল আছে, এখানেও ঢোকা যায়, এখানে যাবো আমি পরে। এই লাইব্রেরি সেমিনার হল আছে, যেটা আগে ওল্ড গোডাউন ছিল। চলুন ঢুকি ভেতরে, এখানে সেমিনার হলটা দেখি। বাহ, এটা অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের উপর তৈরি করা একটা শ্রদ্ধার্ঘ এবং এটা তৈরি করেছে নিমাই ঘোষ। এটার সাথে জেলের বিপ্লবী কয়েদিদের কোনো সম্পর্ক নেই, তো এটাও কিন্তু একটা অন্যরকম জিনিস। সত্যজিৎ রায় আমাদের বাঙালির আরেক আইকন, সেই সত্যজিৎ রায়ের ছবির উপর এখানে একটা প্রদর্শনী কক্ষ, এটাও দেখাই আমি। যেটা ব্রিটিশ আমলে এটা ছিল গুদাম ঘর, গোডাউন, জেলের গোডাউন। ওয়াচ টাওয়ার ছিল এক সময়, যেখান থেকে ব্রিটিশরা সমস্ত বন্দীদের নজর রাখত। এটাই সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে ব্রিটিশ সোলজাররা বন্দীদের ওপর অত্যাচার, বন্দীদের ওপর নজর রাখতো চারিদিকে। এবং এখানটা ভীষণ সুন্দর বসার জায়গাও আছে, বসে দেখতে থাকতে বেশ কিছুক্ষণ সময় থাকতে পারে। আমি এটা আসবো পরে। এখানে দেখা যাচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 সালে বই বোমা পাঠানো হয়েছিল ডিএইচ কিংসফোর্ডকে মারা ছিল 1908 সাল। সেই দ্য হাউস ইন মুরারিপুকুর। ভিতরে ঢুকি, এইখানে দেখুন সেই যে অস্ত্র রাখা আছে, বোমা, বই বোমা, বইয়ের মধ্যে বোমা। কিংসফোর্ডকে মারতে গেছিলেন, মারতে ভুল করে মারা হয়েছিল অন্য লোককে। আলিপুর ষড়যন্ত্র মামলার সময় 1908 সালের হেমচন্দ্র দাস এই বইয়ের ভেতর একটি বোমা রেখেছিলেন এবং এটি কিংসফোর্ডকে পাঠিয়েছিলেন। আর পরে মৌলিক বইটি কিংসফোর্ডের বাসায় পৌঁছে দিয়েছিলেন। আর এই মামলাতেই বন্দী হয়েছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। ভীষণ সুন্দর। এখানে দেখুন রাইফেলগুলো রাখা আছে এবং লিখে দেওয়া আছে সেই তখনকার দিনের বন্দুকগুলো। এবং এখানে ব্যাখ্যা দেওয়া আছে 1908 সালের 30শে অক্টোবর ঢাকা অনুশীলন সমিতির 30 থেকে 40 জন সদস্য বন্দুক, রামদা, লাঠি ইত্যাদি নিয়ে বড় নৌকায় ফরিদপুরের নড়িয়া বাজারে প্রবেশ করেন এবং স্টিমার অফিসার যশোদা কুণ্ডু, মধু সাহা ও কৃষ্ণনন্দীর বাড়ি লুট করেন। সেই অনুশীলন সমিতির 1908 সালের সেই নড়িয়া ডাকাতি মামলা, এখানে তাদের সেইখানে রাখা রয়েছে বন্দুক, বই বোমার সেই চিত্র। রিভলিউশন অ্যাক্টিভিটি ইন 1907 to 98, 1907 সাল থেকে 1908 সাল অব্দি। আলিপুর সেন্ট্রাল জেলের অন্যতম আকর্ষণ এই পুলিশ মিউজিয়াম, যেখানে তুলে ধরা হয়েছে সেই চট্টগ্রামে অস্ত্রাগার লুটের থেকে শুরু করে কিংসফোর্ডকে মারতে যাওয়ার সময় বই বোমা সমস্ত প্রদর্শন করে তুলে ধরা হয়েছে এইখানে। এখানেই আছে বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযানেরও সমস্ত তথ্য।
আন্দামানের সেলুলার জেলের কীভাবে অত্যাচার হতো সেটা ফুটিয়ে তোলা হয়েছে এইখানে। দেখুন, এখানে ভেতরে একটা প্রদর্শনীও চলে, দেখাই। আলিপুর সেন্ট্রাল জেলের আর একটা অন্যতম আকর্ষণ এই বিশেষ প্রদর্শনী কক্ষ, যেখানে তুলে ধরা হয়েছে আন্দামানের সেলুলার জেলের অত্যাচারের ছবি এবং তার মডেল। ভীষণ সুন্দর এই প্রদর্শনী কক্ষ। এখানে একটা খুব সুন্দর আছে ঐতিহাসিক কারা কক্ষ, প্রিজনার্স মানে বন্দীদের জীবন চর্চা। চলুন দেখি। আলিপুর সেন্ট্রাল জেলের আর এক অন্যতম আকর্ষণ এই সাধারণ বন্দীদের অত্যাচারের এক নির্মম নিষ্ঠুরতার প্রতীক হিসেবে এই অংশ। আর এই অংশটাকে ঠিক সেমভাবেই রেখে দেওয়া হয়েছে যেরকম আগেই ছিল। আচ্ছা, এই যে বন্দির কক্ষটা, এটা কিন্তু কোনো রেনোভেশন করা হয়নি, একই রকমভাবে রাখা আছে। দেখুন, দেওয়ালগুলো সমস্ত একই রকম আছে, মানে এটার পরিবর্তন আসছে, একদম স্বাভাবিকভাবে রাখা আছে যেভাবে সেই সময় ছিল ব্রিটিশ আমল থেকে, সেইভাবেই রাখা আছে, ভাঙাচোরা। এই সেই বন্দীদের থাকার জায়গা এবং তাদের উপর অত্যাচার, তাদের জীবনযাপন। এখানে এটাই কিন্তু কোনো পরিবর্তন বা কোনো মডার্ন কিছু করা হয়নি, এটা ঠিক সেইভাবেই আছে যেভাবে আগে ছিল। দেখুন, তাই জন্য দেওয়াল বা সমস্ত কিছু একই রকম রয়েছে। দুর্দান্ত। কি জীবন! আলিপুর জেলে সাধারণ বন্দীদের জীবনযাত্রা তুলে ধরা এই অংশটা ভীষণভাবে হৃদয়স্পর্শী। এখানে কোনো রকম আধুনিকতার ছোঁয়া লাগানো হয়নি, একই রকমভাবে রেখে দেওয়া হয়েছে সেই বিল্ডিংটা। অসম্ভব হৃদয়স্পর্শী ছিল এই অংশ। এখানে একটা আর্ট গ্যালারি আছে, মানে শ্রদ্ধাঞ্জলি, আলিপুর জেলের প্রতিদ্বন্দ্বী বিপ্লবীদের গল্প, আর হ্যাঁ, তাদেরকে শ্রদ্ধা জানানো। চলুন দেখি ভেতরটা। আলিপুর জেলের বিভিন্ন কক্ষগুলো আলাদা আলাদাভাবে সাজানো রয়েছে। এই অংশটা ছিল আর এক অসাধারণ অংশ, যেখানে তুলে ধরা হয়েছে বন্দীদের হাতের তৈরি দুর্গা প্রতিমা এবং একটা অসাধারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আর তার পেছনেই রয়েছে প্রদর্শনী কক্ষ, যেখানে ক্রমাগত দেখিয়ে চলা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আলিপুর জেল মিউজিয়াম যেদিন ঘুরতে আসবেন, হাতে অবশ্যই সময় নিয়ে আসুন, এবং এই পুরো মিউজিয়াম ঘুরে দেখতে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই লাগবে, এবং কিভাবে কেটে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। অসম্ভব হৃদয়স্পর্শী। আর আমাদের এই স্বাধীনতা আন্দোলনটাকে এত সুন্দর তুলে ধরা হয়েছে এখানে, যেটা চিন্তারও বাইরে। ভীষণ সুন্দর লাগবে, নিশ্চিতভাবে বলতে পারি। সামনে এই কারাগারটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। আপনি বিশ্বাস করুন, যত দেখছি গায়ে কাঁটা দিচ্ছে, এবং আমি নিশ্চিত যারা এখানে আসবেন তারা এক অন্যরকম ফিল করবেন। এই কাজী নজরুল ইসলাম এখানে বন্দি ছিলেন, এই ছেলে। আর এখান থেকেই উনি প্রচুর কবিতা, প্রচুর বই লিখেছেন, প্রচুর গান লিখেছেন। এই হচ্ছে নজরুল সেল, এখানেই বন্দি ছিলেন কাজী নজরুল ইসলাম। চলুন দেখাই এই সেই নজরুল সেল। বাপরে বাপ, দেখলে গায়ে কাঁটা আসবে দেবে। অসম্ভব সুন্দর একটা মিউজিয়াম কলকাতার বুকে উপহার দেওয়ার জন্য প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ। স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের এইভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। এই সেই কাজী নজরুল ইসলাম, কি অসাধারণ এই সেল! সত্যি বলছি, বিউটিফুল, অসাধারণ। সেই তাৎপর দেখুন, সামনে সমস্ত তাঁতকলগুলো রাখা আছে ঢাকা দিয়ে। বিখ্যাত সেই তাঁতকল, এখানে তাঁত বুনছে জেলের কয়েদি, সেটারও একটা মডেল করা আছে। বাহ, বিউটিফুল, দেখবার মতো, কি ক্লাস! এই দেখুন, ওয়ান্ডারফুল।
আলিপুর জেলেই বন্দী ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আর এখানে বসেই লিখেছিলেন বহু কবিতা আর গান। আর তারপরেই ছিল সেই বিখ্যাত তাঁতকল আর সাজিয়ে রাখা তাঁত, অসাধারণ সুন্দর। আর এখানেই সেই তাঁতিদের ওপর অত্যাচার করা হতো, বন্দীদের দিয়ে তাঁত বোনানো হতো। আজকের এই পুরো জেল মিউজিয়াম ভ্রমণ আমার কাছে ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আলিপুর জেলে আমি জেল মিউজিয়াম, যেটা 1906 সালে তৈরি করেছিল, যখন সারা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন জোরদার চলছে। তার আগে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়েছে। আন্দোলনের জোরে রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রী স্থাপন হিসেবে রাখি বন্ধন চালু করেছে। তার পরিপ্রেক্ষিতে 1906 সালে তৈরি হয় এই আলিপুর জেল, এবং এই আলিপুর জেলেই বিভিন্ন বন্দীদের, রাজনৈতিক বন্দী বিপ্লবীদের ওপর নির্মম অত্যাচার হয়েছে এবং তাদের ফাঁসি মঞ্চে ঝোলানো হয়েছে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু সব অনেক বিপ্লবীকে। তার আজকে স্মরণীয় এক সেই মিউজিয়াম তৈরি হয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে 2022 সালে। এটা 1909 স্বাধীনতার পরেও এটা কারাগার ছিল, আলিপুর জেল বা প্রেসিডেন্সি হিসেবে। 2019 সালে এই কারাগার স্থানান্তরিত হয় বারুইপুরে। আর এই আলিপুর জেল তৈরি হয়, মিউজিয়ামে পরিণত করা হয় এই স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য নিকেতনে। আর বিশ্বাস করুন, আজকের এই 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি এখানে আছি, কি করে কেটে গেল বুঝতে পারিনি। যারা এখানে আসবেন, সময় নিয়ে আসবেন, হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আসবেন এবং প্রাণ ভরে দেখবেন এবং ফিরে যাবেন সেই স্মৃতির মধ্যে। অন্যরকম একটা ফিলিংস, যেটা আমি বলে বোঝাতে পারবো না ভাষায়। আমার আজকের দিনের এটা 15ই আগস্টের আগে আসা, আমার এটা সার্থক। চেষ্টা করুন কলকাতার বুকে তৈরি হওয়া অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এই আলিপুর জেল মিউজিয়াম একবার ঘুরে যাওয়ার। খুব একটা সমস্যা কিছু নেই। হাজরা মোড় থেকে 10 টাকা অটো ভাড়ায় চেতলা ব্রিজ ক্রস করলে এই জেল মিউজিয়াম বিউটিফুল। আজকে আমি দেখাচ্ছি, আরও ভীষণ সুন্দর লাগছে আলিপুর জেল মিউজিয়াম। এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা আছে, ওপরে রেস্টুরেন্ট আছে, বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ করে না। আর যাদের হাঁটার সমস্যা আছে, বেশ অনেকটা এরিয়া নিয়ে, অ্যাকচুয়ালি এই জেল 15 একর নিয়ে, পুরোটা তো আর ঘোরানো হয় না, কিন্তু যতটাই এরিয়া আছে সেটা অনেকটাই। যাদের হাঁটার সমস্যা আছে তাদের জন্য কিন্তু এখানে ব্যাটারির গাড়িও রাখা আছে, এই যে গাড়িগুলো করেও ঘুরিয়ে দিতে পারবে, কোনো অসুবিধে কিছু নেই। কিন্তু এক কথায় অনবদ্য, এই সামনেই সেই শহীদ স্মৃতি মনুমেন্ট, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। অসাধারণ একটা জায়গা। আমার আজকের দিনের এটা ঘুরে দেখার সেরা অভিজ্ঞতা। আমি ভুলতে পারবো না আজকের এই দিন। ঠিক স্বাধীনতার প্রাক্কালে এই মিউজিয়াম ঘুরে বেড়ানো কিন্তু আমার অসাধারণ। এখানে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বিপ্লবীদের বন্দি জীবন, তাদের উপর অত্যাচার, আর হ্যাঁ, ফাঁসির মঞ্চ, যেটা দেখলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যেখানে স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ফাঁসির দড়ি গলায় দিয়ে ঝুলে গেছিল শুধুমাত্র আমাদের স্বাধীনতার জন্য। অসাধারণ। সামনে কফি হাউস, এখানেই কফি কিছু খাওয়া খেয়ে নিতে পারেন, কারণ এই মিউজিয়ামে এলে একটু সময় নিয়ে আসবেন এবং বাইরে থেকে যেহেতু কোনো খাবার অ্যালাউ নয়, একটু বসে রেস্টও নিয়ে নেওয়া যাবে। আমি সেই কফি হাউস দিয়ে উঠছি, দেখাবো সেটাও, কফি হাউসটা, এবং রেট কী আছে এখানে খাওয়া দাওয়াটা সেটাও দেখিয়ে দেবো। বেশ কিছুক্ষণ সময় এখানেও কাটিয়ে দিয়ে যেতে পারেন, কারণ হ্যাঁ, এটা ঠিক, এখানে কিন্তু পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে গেলে হাতে 2-3 ঘন্টা 3-4 ঘন্টা মিনিমাম সময় নিয়ে আসবেন। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আলিপুর জেল মিউজিয়ামে এন্ট্রি ফিস 30 টাকা, সোমবার বন্ধ। আর এখানে প্রবেশের সময় আপনাকে কিন্তু ব্যাগ জমা রেখে আসতে হবে, কোনো খাবার বা জলের বোতল অ্যালাউ নয়। তাছাড়াও এখানে কিন্তু ছবি তুলতে বা ভিডিওগ্রাফি করতে কোনো অসুবিধে নেই। এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে বিশ্ব বাংলার ওপরে থাকা সেই কফি হাউসের আর এক ব্রাঞ্চ। ভীষণ সুন্দর এই কফি হাউসটাও। এই আমি আলিপুর জেল মিউজিয়াম থেকে বেরোলাম, ওপরে কফি হাউস, যেটা নিউ টাউনে বিশ্ব বাংলার ওপরে আছে, তাদেরই ব্রাঞ্চ। একটা অসাধারণ ফিশ ফ্রাই আর কোল্ড কফি খেয়েছি। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু বাইরে থেকে যেহেতু খাবার নিয়ে যাওয়ার একেবারেই মানা, জলও নিয়ে যেতে পারবেন না, ব্যাগ জমা দিয়ে যেতে হয়, ছবি তুলতে দেয়।
তাই খিদে পেলে ওপরে খেতে পারেন, খাওয়া কিন্তু বেশ ভালো। এবং আর একটা জিনিস, এই মিউজিয়ামের টিকিট ভাড়া 30 টাকা। আজকের 3-4 ঘন্টা, প্রায় 3-3.5 ঘন্টা আমি এর ভেতরে ছিলাম। এবং এখানে যখন আসবেন, সময় নিয়ে আসবেন, ভীষণ ভালো লাগবে। অসম্ভব ভালো লাগার এই জায়গাটা তৈরি হয়েছে আলিপুর জেল মিউজিয়াম। আর এই মিউজিয়ামের শুক্রবার বন্ধ। ভেতরটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা কক্ষ বিপ্লবীদের আলাদা আলাদাভাবে তুলে ধরা আছে। আজকে সেটাই আমি পুরোটা দেখিয়েছি, দেখাবো ইউটিউবে, আমার চ্যানেলে আপনাদের সমস্ত তথ্য আমি তুলে দেবো, তুলে ধরবো আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আরও ভালো কিছু কাজ নিয়ে আসতে পারি। এখন আমার আজকের এই পর্ব এখানেই শেষ। এবার আমার বাড়ি ফেরার পালা। কলকাতা শহরের সন্ধ্যেবেলার জ্যাম আমি সবাই জানে, যে বারেবার ফিরতে হবে বাড়ি। অসাধারণ একটা দিন কাটিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটা অসম্ভব সুন্দর দুপুর বিকেল কাটিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর